প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের যে যে প্রান্ত থেকে এই ক্লাসটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি। মিজান স্যার। একাদশ শ্রেণীতে যারা পড়ছো তাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটি তোমরা যখন দ্বাদশ শ্রেণীতে উঠবে তখন তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। সিলেবাস যদি সংক্ষিপ্ত না হয় তাহলে এই কবিতাটা যদি থেকে যায় তাহলে সেটি দ্বাদশ শ্রেণীর জন্য ক্লাস হবে। তবে 2021 সালের শিক্ষার্থী যারা দ্বাদশ শ্রেণীতে আছে তাদের জন্য এই ক্লাসটি নয়। তো প্রথমে আমরা দেখি একজন মানুষের ছবি, একজন কবির ছবি, খুব গুরুত্বপূর্ণ একজন কবির ছবি, বাংলা সাহিত্যের একজন কবি। তোমরা অনেকেই চিনতে পারছো তাকে, তার নাম জসিমউদ্দিন। 1903 সালে জন্ম এবং 1976 সালে মারা যান। তো তাকে আমরা পল্লী কবি হিসেবে ডেকে থাকি। এটি যদিও তার প্রতি সুবিচার আমি এটা মনে করি না। তারপরেও যেহেতু এটা সর্বজনীনভাবে এবং আমাদের পাঠ্যপুস্তকগুলোতেও এই শব্দটি লেখা আছে, তো আমরা বলে থাকি তাকে পল্লী কবি হিসেবেই জেনে থাকি। তো জসিমউদ্দিন 1903 সালে জন্মগ্রহণ করেন এবং 1976 সালে মারা যান। জসিমউদ্দিন সম্পর্কে অনেকে অনেক কথা বলেছেন। একজনের কথা আমি খুব গুরুত্বের সাথে মূল্যায়ন করি জসিমউদ্দিন সম্পর্কে। তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশ যখন স্বাধীন হয় তারপরে দুজন ব্যক্তি জাতীয় অধ্যাপক হয়েছিলেন। একজন জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক, ইতিহাস বিভাগের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। তিনি সহকারী অধ্যাপক থেকে সরাসরি জাতীয় অধ্যাপক হন। তার কোনো গবেষণা প্রবন্ধ না থাকায় তিনি পদোন্নতি পেতেন না। তো একটি পর্যায়ে তিনি জাতীয় অধ্যাপকই শুধু হননি, পরপর 2 বার 10 বছর তিনি জাতীয় অধ্যাপক ছিলেন। তো তার সাথে আরেকজন জাতীয় অধ্যাপক হয়েছিলেন, তিনি আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিন। তো আহমেদ ছফার সাথে যখন কথা হচ্ছিল, আহ, আহমেদ ছফা গুরু মানতেন আব্দুর রাজ্জাককে। যখন কথা হচ্ছিল তখন তিনি ঘটনাক্রমে বলেছিলেন যে শেখ মুজিব সাহেব এ কি করলেন, আমাকে এবং জয়নুলকে, মানে জয়নুল আবেদিনকে আমাদের একটা বিপদের মধ্যে ফেলে দিলেন, মানে লজ্জার মধ্যে ফেলে দিলেন। যে জসিমউদ্দিন তো প্রাপ্য ছিলেন, মানে জসিমউদ্দিন তো প্রফেসর ছিলেন, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তো সেখান থেকে তিনি বাংলাদেশ সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, কিন্তু তাকে তো অধ্যাপক করা যেত, জাতীয় অধ্যাপক করা যেত। তো এ থেকেও আমরা বুঝি যে তিনি শুধু কবি হিসেবে নন, একজন শিক্ষক হিসেবে এবং জাতীয়ভাবে তিনি কতটা গুরুত্বপূর্ণ ছিলেন একজন জাতীয় অধ্যাপকের মুখ থেকে শোনা কথার মধ্য দিয়ে। তো আমরা প্রথমে দেখি তার কবি পরিচিতি বা লেখক পরিচিতি অংশ। আমরা আজকে পড়ব তার জসিমউদ্দিনের প্রতিদান কবিতাটি, তার একেবারেই প্রথম দিকের যে কাব্যগ্রন্থ। প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি, তারপরেই হচ্ছে বালুচর। অর্থাৎ প্রথম দিকের কাব্যগ্রন্থ, দ্বিতীয় কাব্যগ্রন্থ থেকে আমরা কবিতাটি পড়ব। তো জসিমউদ্দিন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে মাতুলালয়, মাতুলালয় মানে হচ্ছে মায়ের বাড়ি, মায়ের বাড়িকে আমরা নানা বাড়ি বলি, নানি বাড়ি বলি। তো নানা বাড়ি জন্মগ্রহণ করেন 1903 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি, মানে একেবারেই বছরের প্রথম দিন, ইংরেজি বছরের প্রথম দিন। তার বাবার নাম, একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে তার জন্মের তারিখ মনে রাখা খুব সহজ। বছরের প্রথম দিন 1903 সাল। তার বাবার নাম আনসার উদ্দিন মোল্লা এবং মায়ের নাম আমিনা খাতুন। তার পৈতৃক নিবাস, তিনি জন্মগ্রহণ করেন মাতুলালয়ে, সেটি ফরিদপুরে এবং তাম্বুলখানা গ্রামে। এবং তার পিতার আবাস, অর্থাৎ যেখানে তিনি বড় হন বা যেটিকে তার বাড়ি বলা হয়, সেটি হচ্ছে ফরিদপুরের গোবিন্দপুর গ্রামে। ফরিদপুরের রাজেন্দ্র কলেজ একটি আমি বলবো বাংলাদেশের নামকরা কলেজগুলোর মধ্যে একটি অন্যতম একটি কলেজ। রাজেন্দ্র কলেজ থেকে আইএ ও বিএ পাশ করার পর কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন। তো সেই সময়ে ভারতবর্ষে একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় কলিকাতা বিশ্ববিদ্যালয়, ভারতে দ্বিতীয় পর্যায়ে যে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1857 সালে, তার মধ্যে কলিকাতা বিশ্ববিদ্যালয় একটি। কলেজে অধ্যয়নকালে, বলা হচ্ছে কলেজে অধ্যয়নকালে, অর্থাৎ তিনি যখন রাজেন্দ্র কলেজে
পড়াশোনা করতেন, তখন তিনি কবর কবিতা রচনা করেন, যেটি তার প্রথম কাব্যগ্রন্থ রাখালিতে স্থান পেয়েছে। তিনি খ্যাতি অর্জন করেন এবং ছাত্রাবস্থায় কবিতাটি স্কুল পাঠ্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়। ছাত্রাবস্থায় বলতে তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়েন তখন এটি স্কুলে পাঠ্য হয়। আমাদের বাংলা সাহিত্যের আর কোনো কবি সাহিত্যিককে পাওয়া যাবে না যিনি শিক্ষা জীবন শেষ করেননি, অথচ তার কোনো রচনা মানে পাঠ্য বইয়ের মধ্যে এসেছে। একমাত্র এবং সম্ভবত আর কেউ মানে পূর্বে পরে নেই যার মানে কোনো লেখা পাঠ্যভুক্ত হয়েছে, মানে তিনি যখন ছাত্র ছিলেন। তো জসীমউদ্দীন এখানে অনন্য। জসীমউদ্দীন পল্লী কবি হিসেবে সমধিক পরিচিত। এটাকে আমি একটু বলে রাখি, সেটি হচ্ছে আমাদের দেশে আমরা তাকে পল্লী কবি বলি, কারণ পল্লী মানে গ্রামের মানুষের কথাই উনি বলেছেন, গ্রামীণ জীবনের কথা বলেছেন, কিন্তু অত্যন্ত আধুনিকভাবে গ্রামীণ জীবনের কথা বলেছেন। এবং এই পল্লী কবির যে ধারণা, এই ধারণাটা কিন্তু আমাদের এখানকার নয়, এটি একেবারেই যুক্ত রাজ্য থেকে এসেছে, মানে সরাসরি ইংল্যান্ড না বলে আমরা এটা হচ্ছে হল্যান্ড, আয়ারল্যান্ড, মানে ওদিকে হল্যান্ডেও যেতে হবে, এবং বিশেষ করে আয়ারল্যান্ড থেকে এসেছে। সেখানে প্যাস্টোরাল পয়েম বলা হয়। সেই সময়ে একই সময়ে বা জসীমউদ্দীনের জন্মের প্রায় 40-50 বছর আগে এক ধরনের কবির জন্ম হয়েছিল, তাদেরকে প্যাস্টোরাল পয়েম বলা হতো, যারা গ্রামের মানুষকে নিয়ে কবিতা লিখতেন। তো সেই ধারাবাহিকতায় জসীমউদ্দীনও সেই খ্যাতি মানে সেই রকম নাম পান, সেটি হচ্ছে পল্লী কবি। কর্মজীবনের শুরুতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু কাল অধ্যাপনা করেন, পরে সরকারের প্রচার ও জনসংযোগ বিভাগে উচ্চ পদে আসীন হন। পল্লী জীবন তার কবিতার প্রধান উপজীব্য। বাংলার গ্রামীণ জীবনের আবহ, সহজ সরল প্রাকৃতিক রূপ, উপযুক্ত শব্দ উপমা ও চিত্রের মাধ্যমে তার কাব্যে এক অনন্য সাধারণ মাত্রায় মূর্ত হয়ে উঠেছে। তার বিখ্যাত নকশিকাঁথার মাঠ কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। নকশিকাঁথার মাঠ, যারা তোমরা নকশিকাঁথার মাঠ সম্পর্কে জানো, নকশিকাঁথা আমাদের গ্রামের নারীরা যে কাঁথা সেলাই করে, সেখানে তারা তাদের জীবনের কথা বলে, অর্থাৎ তাদের যে জীবনের আনন্দ, ব্যথা, দুঃখ, মানে যা কিছু আছে সেগুলোই বলে। তো আমাদের এখানে দুটি চরিত্রকে নিয়ে, যে হাসু নামক চরিত্রকে নিয়ে যে লেখা হয়েছে, সেটি হচ্ছে নকশিকাঁথার মাঠ। এর সাথে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে সজন বাদিয়ার ঘাট। এই দুটি কাব্যগ্রন্থকে তার সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করা হয়। এর কারণ আমি একটু বলি, সেটি হচ্ছে এই দুটি কাব্যগ্রন্থই লেখা হয়েছে একেবারে মধ্যযুগীয় কবিতার রীতিতে। অর্থাৎ আমরা একটু উপন্যাস পড়ি, একটি উপন্যাস মনে করো 100 পৃষ্ঠার একটি উপন্যাস, পুরো উপন্যাসে একটি গল্প থাকে। নকশিকাঁথার মাঠ, সজন বাদিয়ার ঘাট, তারপরে হচ্ছে মা যে জননী কান্দে, এই কাব্যগ্রন্থগুলো তার ঠিক ওইভাবে, অর্থাৎ কবিতা আকারে লিখছেন, কিন্তু একটি কবিতা একটি কবিতায় হয়ে যাচ্ছে উপন্যাসের মতো, মানে একটি গল্প তিনি বলছেন। সজন বাদিয়ার ঘাট, সজন এবং দুলি, এই দুজনের প্রেম কাহিনী, একজন হিন্দু একজন মুসলমান, দুজনের মৃত্যু পর্যন্ত, অর্থাৎ তাদের প্রেম, তাদের বাসা থেকে বের হয়ে যাওয়া, পালিয়ে যাওয়া, তারপরে হচ্ছে সজনের পুলিশের কাছে ধরা পড়া, দুলির আবার বিয়ে হওয়া, সজনের বেদে সাজা, তো এই সব কিছু নিয়ে একটা বিশাল কাহিনী নিয়ে সজন বাদিয়ার ঘাট, এবং সেটি মানে একটি কবিতা, মানে শতাধিক পৃষ্ঠার একটি কবিতা। তাহলে এটা আমাদের মধ্যযুগীয় যে সাহিত্যগুলো রয়েছে, যেমন হচ্ছে মহুয়া, তারপরে হচ্ছে মানে ময়মনসিংহ গীতিকার কথা বলছি, সেগুলোর মতো করে লেখা। কাব্যটি বিভিন্ন বিদেশি ভাষায় অনূদিত হয়েছে। তার অন্যান্য জনপ্রিয় সমাদৃত গ্রন্থ হচ্ছে সজন বাদিয়ার ঘাট, বালুচর, ধানক্ষেত, রঙিলা নায়ের মাঝি। সাহিত্য কৃতির জন্য বা কীর্তির জন্য স্বীকৃতি হিসেবে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট মানে এটা একটা ডক্টরেট ডিগ্রি উপাধি প্রদান করে। বাংলাদেশে যত পুরস্কার, এই পুরস্কারগুলোর কথা এখানে আর বলা হয়নি। জসীমউদ্দীন 1976 খ্রিস্টাব্দে 14 মার্চ ঢাকায় মৃত্যুবরণ করেন।
একই সালে আমাদের মারা যান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জাতীয় অধ্যাপক শিল্পাচার্য জয়নুল আবেদিন। তারা এই একই বছর মারা যান, তিনজন একই বছর মারা যান। তো আমরা কবি পরিচিতি, এবার কবিতায় চলে যাব। আমরা যেহেতু কবিতা আগেই দেখেছি যে প্রতিদান জসীমউদ্দীন, আমরা প্রতিদান পড়ব। আমার এ ঘর ভাঙিয়ে আছে যে বা, আমি বাঁধি তার ঘর। আমার এ ঘর ভাঙিয়াছে, যে বা মানে যে, যিনি, মানে আমার এ ঘর যে ভেঙেছে, আমি তার ঘর বেঁধে দিই। মানে যে আমার ঘর ভাঙে, আমি তার ঘর বানাই, বেঁধে দিই। আপন করিতে কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। আমাকে যে পর করেছে, তাকে আমি আপন করার জন্য কেঁদে বেড়াই। যে আমাকে, মানে এটা যে কত উদার মানবিকতা, বা হচ্ছে এটাকে বলা হয় পরার্থ কাতরতা, বা হচ্ছে এটাকে বলা হয় পরার্থপরতা। এই শব্দটি আরেকটু সুন্দর শব্দ, পরার্থপরতা, মানে পরের জন্য নিজের জীবনকে উৎসর্গ করা, বিলিয়ে দেয়া। এখানে সেটি মিন করা হয়েছে। যে মোরে কহিল পথের বিরাগী, বিরাগী মানে হচ্ছে উদাসীন, নিস্পৃহ। যে মোরে করিল পথের বিরাগী, পথে পথে আমি ফিরি তার লাগি। মানে যে আমাকে পথের উদাসীন মানুষ বানালো, একেবারে যে আমাকে পথে বের করে দিল, আমি তারই কল্যাণের জন্য পথে পথে ফিরি। মানে তারই জন্য, তার ভালো কিছুর জন্য আমি পথে পথে ফিরি, মানে তার জন্য। মানে তুমি আমাকে ব্যথা দিয়েছো, তাই বলে আমি তোমাকে ব্যথা দেবো, ব্যাপারটি এমন নয়। আমি তোমার জন্যই অনেক কিছু করি। দীঘল রজনী, দীঘল রজনী মানে দীর্ঘ রজনী, দীর্ঘ রজনী বা দীর্ঘ রাত। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হয়েছে মোর। মানে দীঘল রজনী জাগা মানে ঘুম যে হয়েছে মোর, হরেছে মোর, সরি, হরেছে মোর। হরেছে মানে হচ্ছে নির্ঘুম রাত কাটানোর কথা বলা হয়েছে, ঘুম না থাকার কথা বলা হয়েছে। মানে দীর্ঘ রজনী আমি, আমাকে যে পর করেছে, আমাকে যে ঘর ছাড়া করেছে, আমাকে যে বের করে দিয়েছে, আমাকে যে ভালোবাসেনি, আমি তার জন্যই আমি সবকিছু করি, তার জন্য আমি নির্ঘুম রাত কাটাই। যে আমাকে উদাসীন করেছে, তার লাগে আমি হচ্ছে পথে পথে ফিরি, মানে তাকে আপন করার জন্য আমি সবকিছু করি। মানে এই যে পরের জন্য ভালোবাসা, এই কবিতা মানে প্রতিদান কবিতায় সেটি ফুটে উঠেছে, আমরা প্রথমেই দেখতে পাই। আমার একুল ভাঙিয়াছে, আমরা বলি যে আহ, একুল ওকুল, দুকুলি গেল, এরকম একটি কথা আমাদের এখানে প্রচলিত রয়েছে। মানে এই পৃথিবীতে আমাকে যে নিঃস্ব করেছে, আমার একুল ভাঙিয়াছে যে বা, যে আমি তার কুল বাঁধি। মানে যে আমাকে আমার সবকিছু ভেঙে দেয়, নষ্ট করে দেয়, আমি তার জন্যই সবকিছু করি। জেগেছে বুকেতে আঘাত হানিয়া, আমি তার হানিয়া, তার লাগে আমি কাঁদি। মানে আমাকে যে কষ্ট দিয়ে চলে গেছে, আমি তার জন্যই কাঁদি, আমি তার জন্যই সবকিছু করি। তো এটি খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা, যে কবি তার প্রথম কাব্যগ্রন্থে, দ্বিতীয় কাব্যগ্রন্থে এই কথাটি তিনি বললেন, এই কথাগুলো বললেন। যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ, বিষে ভরা বাণ, বিষ বাষ্প, মানে কথার মধ্যে, মানে এই কি বলা হয় এটাকে, হিংসাত্মক কথা, কথা ভাষা, কটু কথা। মানে আমাদের সমাজে এরকম মানুষের অভাব নেই। তো যে আমাকে মানে খারাপ কথা শুনিয়েছে, আর যে আমাকে হিংসা করেছে, যে আমার নামে কটু কথা ছড়িয়েছে, যে আমার নামে সারা দেশে বা আমার সমাজে মানে নিন্দা ছড়িয়েছে, ঘৃণা ছড়িয়েছে। আমরা এখন বর্তমান যে অবস্থায় আছি, আমরা দেখি যে একে অপরের বিপক্ষে কি রকম পরিমাণ ঘৃণা ছড়াচ্ছি। আমরা প্রতিনিয়ত ঘৃণা ছড়িয়ে যাচ্ছি, যেটা আমাদের জন্য খুবই দুঃখের, খুবই কষ্টের, যে ঘৃণা ছড়াচ্ছি। যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ, আমি দেই তারে বুক ভরা গান। তাহলে আমাদের এখান থেকে একটি জিনিস শিখতে হবে, যে আমার জন্য কেউ যদি খারাপ কথা বলে, তার জন্য আমি খারাপ কথা বলবো না, তাকে আমি ভালোবাসাই দেব।
তাকে বুক ভরা গান দেব, মানে আমার যে বাণী সেটি গানের বাণী, সেটি অমৃত বাণী, এবং অমৃত হিয়ার মাঝে সে বাস করবে। আমাকে তোমরা যে যাই বলো না কেন, আমি তোমাদেরকে ভালোবাসি, কবি এই কথা বলেছেন। কাটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা জানি যে তিনি যখন সম্ভবত মসজিদে যেতেন, তখন একজন বৃদ্ধা তার পথে কাঁটা বিছিয়ে রাখতেন। তো প্রতিদিন তিনি সেটি সরিয়ে যেতেন। একদিন তিনি কাঁটা দেখতে পেলেন না। না পেয়ে তিনি সেই বৃদ্ধার বাড়িতে গেলেন। গিয়ে দেখেন বৃদ্ধা অসুস্থ হয়ে আছে। এবং এর মাধ্যমে বৃদ্ধা বুঝলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলে কত বড় মাপের একজন মানুষ ছিলেন। তো এই জিনিসটি মানে লেখক ইন্টেনশনালি করেছেন কিনা আমি জানি না, তবে মানে এই কথাটিও আমাদের এই সময়ে প্রচলিত, যে তুমি আমার পথের কাঁটা, বা হচ্ছে আমি তোমাকে বড় হতে দিব না, ঠিক আছে, মানে তোমার প্রতিটি পদক্ষেপ হবে কাঁটাযুক্ত। এরকম অনেক কাজ করি আমরা, না বললেও অনেক করি। কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর, আপন করিতে কাঁদিয়ে বেড়াই যে মোরে করেছে পর। আমরা আগে পেয়েছি, আমাকে যে পর করেছে তারা আপন করতে কেঁদে বেড়াই। মোর বুকে যেবা, যেবা মানে যে কবর বেঁধেছে, আমি তার বুক ভরি রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চ ধরি। তো সোহাগ মানে আদর ভালোবাসা, আর হচ্ছে মালঞ্চ ফুলের বাগান, আমরা এটা জানি। তো মোর বুকে যেবা মানে আমার বুকে যে কবর বেঁধেছে, আমি তার বুক ভরি, যে আমাকে শূন্য করেছে তাকে আমি মানে একেবারে রিক্ত করি না, তার বুক আমি ভরে দিই। রঙিন ফুলের সোহাগ জড়ান ফুল মালঞ্চ ধরি, তার জন্য আমি ভালোবাসার ফুলের বাগান তৈরি করি। মানে তার জন্য এমন একটি পৃথিবী তৈরি করি যে পৃথিবীতে তার আনন্দ, তার সবকিছুর সঙ্গী আমি না হতে পারলেও সে অন্তত একটি সুন্দর জীবন কাটাক। পরের জন্য কবি এই কথা বলেছেন। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ের করে তারি মুখখানি। যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী, আমি লয়ে করে তারি মুখখানি। যে নিষ্ঠুর কথা বলে, নিষ্ঠুর মানে নিষ্ঠুর, নির্দয়, মানে যে মুখে সে কহে নিষ্ঠুর বাণী, আমি মানে তার জন্য, মানে তারে নিয়ে, আমি তার মুখখানি নিয়ে তার জন্য আমি অনেক সুন্দর সুন্দর কথা বলি। আমার জন্য সে নিষ্ঠুর নির্দয় হতে পারে, কিন্তু আমি তার জন্য নিষ্ঠুর নির্দয় হতে পারি না। কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। তাহলে আমরা এই কবিতার মাধ্যমে কি পাচ্ছি? আমরা পাচ্ছি যে পরমার্থের কথা পাচ্ছি, যে আর নিজের জীবনকে অন্যের জন্য বিলিয়ে দেয়া, হিংসা দূর করা, এই সব কিছু আমাদের এই কবিতার মধ্যে রয়েছে। তো এই কবিতাটি এই জন্য খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ নিরন্তর কবি মানুষের জন্য কাজ করে যেতে চান, মানুষের ভালোর জন্য, মানুষের সুখের জন্য, মানুষের শান্তির জন্য তিনি সবসময় কাজ করে যেতে চান। খুব ছোট্ট কবিতা, কিন্তু অসাধারণভাবে তার মনোভাব তিনি ব্যক্ত করেছেন। সেটি আমরা পাঠ পরিচিত অংশের মধ্যে আমরা দেখতে পাই। সেটা হচ্ছে প্রতিদান কবিতাটি কবি জসীমউদ্দীনের বালুচর কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এই কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থ পরমতার মধ্যেই যে ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত, সে বিষয়ে আলোকপাত করেছেন। সমাজ সংসারে বিদ্যমান বিভেদ, হিংসা, হানাহানি দ্বারা আক্রান্ত হওয়া সত্ত্বেও কবির কণ্ঠে প্রতিশোধ, প্রতিহিংসার বিপরীতে ব্যক্ত হয়েছে প্রীতিময় এক পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা। কেননা ভালোবাসাপূর্ণ মানুষই নির্মাণ করতে পারে সুন্দর নিরাপদ পৃথিবী। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়, বরং প্রতিদান হিসেবে অনিষ্টকারীর উপকার করার মাধ্যমে পৃথিবীকে সুন্দর বাসযোগ্য করতে চেয়েছেন। তাহলে এই পাঠ পরিচিত অংশটুকুই যদি আমাদের মনে থাকে, তাহলে আমাদের সৃজনশীল প্রশ্ন লিখতে আমাদের কারোরই কোনো সমস্যা হবার কথা নয়। আর আমাদের জ্ঞানমূলক প্রশ্নের জন্য অবশ্যই আমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত
প্রতিটি শব্দ ধরে ধরে পড়তে হবে, লাইন ধরে শুধু না, শব্দ ধরে ধরে পড়তে হবে। কবি পরিচিতি, আমাদের কবিতা, পাঠ পরিচিতি, বহু নির্বাচনী প্রশ্ন, উদ্দীপকের প্রশ্ন সব কিছুই আমাদের করতে হবে। এই কবিতা নিয়ে বা এই ক্লাস নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমি চেষ্টা করব তোমাদের যথার্থ এবং সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এর উত্তর দেওয়ার জন্য। তো ভুল ত্রুটি মার্জনীয়, তোমরা অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আরো ভালো ক্লাস নিতে পারি, এই জন্য তোমাদের বেশি বেশি এই ক্লাস নিয়ে ভালো মন্দর চুলচিলা বিশ্লেষণ অর্থাৎ তোমাদের মতামত দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো ক্লাস শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। মিজান স্যার, তোমাদের সাথে দেখা হবে আবার। সবাইকে ধন্যবাদ।